সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি একজন কণ্ঠযোদ্ধা রুকসার রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। Okay. Quiet. মাইক के पोजीशने থাকো, সাউন্ড অফ করে দেন। সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং আমি একজন কর্মকর্তা রুকসার রহমান, আমার পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। জাতিসংঘ কর্তৃক প্রবর্তিত বাংলাদেশ আমি একজন সবার মুখে কথা বলে এই গানটি আমার আমার ঘুমটা কই ফেলতে রাখো তো। এছাড়া আমার এর আগে যে গানটি সারা বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টিকারী আবিদ যে গানটার শিল্পীকে এখন পর্যন্ত ঘুম ছেড়ে দিয়েছে আমাদের, কোন জায়গা রাখছো এটা? ইবি মিউজিকে ঢুকলে হয়তো থাম্বনেইলে একটু দেখা যায় আমার চেহারাটা একটু মাথায় পেটি বাঁধা, এরকম একটা চেহারা। যাই হোক, আমি একটু স্বল্পতার কারণে, আমি অসুস্থতার কারণে আমার বয়সটা একটু বসা, তো আমি এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে কিছু তো করার নেই, বয়স বসা কিন্তু ডেট অলরেডি হয়ে গেছে, তো আমার তো আসতেই হবে, সেজন্য আসা। আমি কিছু কথা বলবো, তারপর আমার হাজবেন্ডকে দিয়ে দিব। তো যখন আমরা 2018 সালে যখন আমার দেশে জেল ভেঙে দিল, গণতন্ত্রের মায়ের মুক্তির গান, যখন সেই সময় মানে কথা বলতে, যে একটা কথা বলবো, একটা স্ট্যাটাস দিব, কেউ একটা স্ট্যাটাস দিয়েছে কিন্তু ওটা আবার হাইড করে রেখেছে, আবার অনলাইনে দিয়ে রেখেছে, আবার সেটাকে কি করেছে, স্ট্যাটাসটাকে আবার কোনো সময় কোনো ফ্রেন্ডকে মার্ক করে মানে আমরা হাইড করে রেখেছি, এরকমও করেছি। ভয়ঙ্কর কিছু মুহূর্ত, বিশাল মুহূর্ত, কিছু মুহূর্ত বলবো না, বিশাল ভয়ঙ্কর মুহূর্ত আমরা পার করে আজকে আমাদের এই স্বাধীনতার অর্থ আমরা এই নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম নিজেকে শুকরিয়া জানাবো এই জন্য যে আসলে আমরা অনেক ভাগ্যবান, আমরা এখন সুস্থ আছি, বেঁচে আছি, সুন্দর আছি, হাসতেছি। ওই যে সেদিনের স্বাধীনতার দিনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা সবাই কিন্তু দেখেছেন নতুন বাংলাদেশে কত উৎফুল্লতা, মানে তাদের উৎফুল্লতা দেখে হয়তো বাহিরের দেশগুলাও সবাই সেভাবে করে পালন করেছে, যারা প্রবাসে আছে তারাও সেভাবে পালন করেছে। তো আমি বেশি কথায় যাব না, আমি মূল কথায় আসি। এই গানটি আমার গানটা হলো মনে করি আসাম যাবো, গানটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। মনে করি আসাম যাবো, আসাম গিয়ে তোমায় পাবো, দেশটা তোমার বাপের নাকি গানটা সংগ্রহের গান কিন্তু লিখেছেন আমাদের গীতিকার নিপুণ বাবু। তো এই গানটি গাওয়ার আগে আমি এই আসামের গানটা কিছুটা আপলোড দিই, তখন ভাইয়া বললো কি তুই তো পাহাড়ি গানগুলো খুব সুন্দর গাছ, তুই গাছটি লাগাইছিলাম কাদামাটি গুলামাটি দিয়া, এরকম আমার অনেক গান আছে, পাহাড়ি গান আছে মাঝে, তো এই গানগুলো কিন্তু খুব সুন্দর গাছ। তো ঠিক আছে, নেক্সট জনসময় আমাকে দিয়ে প্রায় আমরা 7-8 দিন প্রায় মগবাজার তার স্টুডিও ওখানে আর কি, আমি সঠিক এটা বলতে পারছি না। তো ওখানে আমরা প্রায় 7-8 দিন আমরা প্র্যাকটিস করি গানটা।
দেশটা তোমার বাপের নাকি, তারপর লিডার আসছে, আরো কিছু কিছু গান আমরা ওখানে জেল ভেঙে দিয়ে আমার গান আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি। তো আমি বললাম যে গানটা অনেক একটা কথা আজকে হরণ করা হয়নি, হয়তো আমি এগুলো বলার জন্য আমি যদি আগে বলতে আসতাম এখানে তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। তো আমাদের বাক স্বাধীনতা এখন আমরা কেউ আর বলতে নেই। তো আমি এখানে বলতে চাই যে ওই গানটা নানুর গানটা ওই গানটা গাওয়ার সময় তখন আমি গাইলাম, গাওয়ার জন্য আমি রাজশাহীতে গেলাম। ভাইয়া আমাদেরকে রাজশাহীতে নিয়ে গেলেন এবং আমার সাথে যে স্বীকৃতি ক্রস দিয়েছে, এখন সেই স্বীকৃতি দেশটা তোমার বাপের নাকি, যাকে আপনারা এখন ওভাবে করে জানছেন বা চিনছেন, ও ছিল ও সেই সময় আমার সাথে গানটি ক্রস দিয়েছিল 2022 সালের 3 ডিসেম্বর। এবং এই গানটি এখন আমি আসি গানটি ওই সময় দরজা বন্ধ ছিল। এটা দরজা বন্ধ ছিল কথাটার অর্থ হলো যে কেন ভাইরাল হলো না, মানে ওই রকম ভাবে ভাইরাল হলো না এখন যেরকম ভাইরাল হয়েছে। তারপর যারা জাতীয়তাবাদী দলে আছেন তাদের প্রোফাইল লক করে চোরের মতো চুরি করে, কত বড় কথা, দেশটা তোমার বাপের নাকি, এই কথাটাই তো ওই সময় আক্রমণাত্মক একটা কথা। করছো চলাফল, কিছু বললেই ধরছো চেপে জনগণের কথা, এটা তো ভীষণ আক্রমণাত্মক একটা কথা ওই সময়। তো এই সবাই ভয়ে ওই গানটা তখন আর স্টেজে সব বিভিন্ন সেলগুলো চলে গেছে, দিয়া স্যারের পেজে চলে গেছে, আমাদের লিডার ওনার পেজে চলে গেছে, খালেদা জিয়ার অনেক ম্যাডামের অনেক পেজ আছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অনেক পেজ আছে, সেগুলোতে চলে গেছে, বিভিন্ন জায়গায় এই গানগুলি চলে গেছে। কিন্তু এটা আমাদের এক সাইডে চলে গেছে। সাইডে চলে যাওয়ার কারণে হয়তো অনেকে আমাকে বল দিয়েছে যে আমি অনেকে কমেন্ট বক্সে দিয়ে দেখেছি যে জানতে চেয়েছি এত সাহসী শিল্পীটা কে, এই সাহসী শিল্পীটাকে কে আমরা জানতে চাই। অনেক পেজ অনেকে আমার নাম জানে না, নাম চেনে না, নাম জানে না যে রুকসার রহমান সেই জেল ভেঙে দে ওই সময়ের ওই শিল্পী, ওই সাহসী শিল্পীটাই রুকসার রহমান। অনেকে জানে না, কারণ আমার ভেতরে অনেক ভয় ছিল, অনেক অত্যাচার ছিল, অনেক কষ্ট ছিল এবং অনেক হয়রানির শিকার হতে হয়েছিল। এবং বিএসএফআই থেকে শুরু করে সাংস্কৃতিক উন্নয়নের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, আমি সেটা সাইডটা বাদ দিয়ে গেলাম, কিন্তু বিএসএফআই থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন রকম দুর্নীতি, মানে এটা আমার লাগাতার লেগেছিল। যখন আমি জেল ভেঙে করি অনেকে ফোন দিয়ে বলতো আপনি বেঁচে আছেন, যেমন এই গানটা যখন এখানে মাইকে বাজছিল যে জেল ভেঙে দে, আপনি সেই শিল্পী, আপনি বেঁচে আছেন। এই প্রশ্নটা কেন করেছি? কারণ এই প্রশ্নটার পিছনে তো নিশ্চয়ই কারণ ছিল। তো ঠিক তেমনি আমি যখন দেশটা তোমার বাপের নাকি গাই, তখনও এই বন্দি জায়গাগুলোতে গানগুলা কিন্তু সব রয়ে গেছে এবং এই গানগুলা সব ওখানে পাবলিশ হয়েছিল। এখন যখন উন্মুক্ত মঞ্চে মৌসুমী যে মেয়েটা আমার সাথে ক্রস দিয়েছিল, ও গিয়েছে, ভালো গিয়েছে, তো এখন যেমন সবার দরজায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, তখন কিন্তু ছিল না। এটা একটা পয়েন্ট যে সেই সময় আমাদের প্রত্যেকটা ডোর, দরজা, জানালা সবার বন্ধ, আমাদের কণ্ঠ বন্ধ, আমাদের যারা এখানে যারা সম্মানিত সাংবাদিক বৃন্দ আছে তাদের টুপি চেপে ধরা হতো, যদি কোনো কথা বলা হতো, বিরুদ্ধাচরণ করা হতো, বিভিন্ন টিভি চ্যানেল আছে তাদের টুপিটা চেপে ধরতো, কেউ কোথা থেকে টুপিটা চেপে ধরেছে, কেউ কিন্তু কখনো প্রকাশ করতো না। তাদেরকে এমন পর্যায়ে ফেস করতে হয়েছে। আমাদের ছাত্র জনতার সাথে অনেক সাংবাদিক ভাইয়েরাও শহীদ হয়েছে। এটা আমাদের অনেক কষ্টের কথা, অনেক মানে একটা দেশ স্বাধীন হওয়ার পেছনে আসলে অনেক অবদান থাকে, অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে। আমি দাবি করি এতটুকু যে যখন গণতন্ত্রের মা জননেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো উনি যখন কারাবন্দী অবস্থায় আছেন, আমরা কিন্তু জানতাম না উনি ওখানে কেমন আছেন, আমাদের মা ওখানে কেমন আছেন। আমি পরবর্তীতে একটি গান গাইব, জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভিতর মাকে আর থাকতে দেবো না। আরে যুদ্ধ তো 6 বছর আগে আমি করেছি, আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি। আর একটা যুদ্ধ চাই, গণতন্ত্রের জননী, মুছে ফেলো চোখের পানি, জনগণ শরীরে নয় আর নির্যাতন হয়রানি। আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের
যুদ্ধ আমি ওই সময় চেয়েছি 6 বছর আগে, কিন্তু কেন আমাকে এত ঠকানো হচ্ছে, এটা আমার কষ্ট। আমি কষ্টের কারণে আজকে এখানে আমি সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি। যে আমি যখন সেই সময় এই কষ্ট এই গানটা করলাম, গানটা করার পর পরবর্তীতে আমার কাছে কল আসে, উনি পরিচয় দেন, উনি বললেন যে আমি শিলানুদান সেকেন্ড, মানে আমি তার সাথে অত ভালো করে ওদের বিয়েটা বুঝতাম না, পরে বলো উনি হচ্ছে মতিউর রহমান নাম হলেন এবং বললেন আমি ওনার মায়ের মনে হয় রাজশাহীতে এরকম। তো উনি তখন আমাকে বললেন যে গানটি তো আপনি গেছিলেন না, আপনি তো দেশদ্রোহী শিল্পী, আপনাকে দেশদ্রোহিতার কারণে আপনি এত বড় দেশদ্রোহী গান গাইলেন, দেশের জেল ভেঙে দেন, আর একটা যুদ্ধ চাই, যুদ্ধ চাওয়ার আপনি কে? আমাকে বলা হচ্ছে যুদ্ধ চাওয়ার আপনি কে? আপনি তো একটা দেশদ্রোহিতার কারণে আপনাকে আমরা খুঁজতেছি এবং আপনাকে আপনি যদি পাহাড়ি কোনো এলাকায় গর্ত করে লুকিয়েও থাকেন, বান্দরবনের জঙ্গলেও থাকেন, আপনাকে কিন্তু খুঁজে বের করতে আমার একটু সময় লাগবে না। তখন স্যার আমার অপরাধটা আমাকে জানতে হবে, আপনি তো আমাকে ঠিক আছে বলছেন, আমার অপরাধটা আমাকে জানতে হবে যে আমি কোন অপরাধের কারণে আমি দেশদ্রোহী গান গেয়েছি, যুদ্ধ চেয়েছি, আমি যুদ্ধ চেয়েছি আজ থেকে 6 বছর আগে, সেই যুদ্ধ এখন হয়েছে আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধ করে আমি স্বাধীন হয়েছি। তো তখন এই আমাকে ইয়ে করার পর আমার তখনই বুঝতেছে, কারণ আমার কাছে আরো কিছু আমার কাছে আসতেছে, আমি প্রতিদিন কথা বলতেছি, ব্রেডের মধ্যে আছি, টর্চারের মধ্যে আছি, কাঁদতেছি, আল্লাহর কাছে যায় না, নামাজ পড়ে দোয়া করতেছি, অনেক কিছু তো আসলে বলা যায় না। ফেসবুকে হয়তো মন ভালো করার জন্য কিছু সময় টিকটক করতেছি, কিছু সময় গান গাইতেছি, কিছু সময় কারোর সাথে কথা বলতেছি, এভাবে করে সময়টাকে জাস্ট আমার ব্রেনটা ফুল রাখার জন্য, আমি বেঁচে থাকার জন্য একটু পর্যায়ে গিয়ে আমি একটু সাইড করে নিজের মতো করে একটু আছি। এর মধ্যে উনি ওই কয়টা যখন উনি দিয়েছেন, তখন আমার মা ডাক্তার ফোনটা উনি যখন আমাকে এরকম বলছেন, তখন আমার মা ফোনটাকে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে আমার মা বুঝতে পেরেছে যে আমি এত প্রেশারে আছি। তার আগে 4-5টা ফোন আসছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা বিভিন্ন আইডি দিয়ে কল করতেছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারা জানেন, তারাও কল করতেছে। তো আম্মা ফোনটা নিল, আম্মা ফোনটা নেওয়ার পরে বলছে বাবা বলে সম্বোধন করলো তাকে যে বাবা তুমি আমাকে বলো কি হয়েছে, আমাকে বলো বাবা, আমি তো তোমার মায়ের মতো, তোমার মা পুরো সফট হয়ে গেছে, মাটির মানুষ হয়ে গেছে, তো মাকে বলো মানে কি হয়েছে একটু আমাকে খুলে বলো, আমার মেয়ে তো কাঁদতেছে, কথা বলতে পারতেছে না, আমার মেয়ের শরীর কাঁপতেছে। বলছে হ্যাঁ আপনার মেয়ে এরকম এখন বিএনপি জাতীয়তাবাদী দলের ইন্ধন যোগাচ্ছে, ইন্ধন যোগায় এই যে দেশটা জেল ভেঙে দেয়, জেল ভাঙার আপনার মেয়েকে, যুদ্ধ চাওয়ার আপনার মেয়েকে, এত খারাপ কথা গান, এই গানটা এটা করেছে কথায় যে গানটা আমি গেয়েছি। তো উনি আমাকে বলেছে যে আমাকে বলছে, তো আমার বলো কি যে বাবা আমরা যখন নিজেকে একটু সেভ করার জন্য, মা তো সবারই এখানে মা আছে, কারো মা বেঁচে আছে, কারো মা মারা গেছে, এই কিন্তু আমাদের মা বলছেন আমার জগৎজাত ছোট ভাই বেঁচে আছে, আমার মা তাকে আসলে কথা বলার সময় আমার ভাইকে মেরে ফেলেছে। তো আমি কথা পাশ থেকে শুনতেছি, বাবা আমার তো কোনো সন্তান নাই, তুমি হচ্ছে গিয়ে আমার সন্তানের মতো, আমার এই মেয়েটা আছে আর আমার কোনো সন্তান নাই, বাবা আমার কোনো ছেলে সন্তান নাই, তুমি আমার ছেলে সন্তান, বাবা তুমি আমার মেয়েটাকে নেয় দাও বাবা, ও তো মিউজিক করে প্লাস ও আসলে গান করতেছে, এখন এই সময় যে থাকে যে গান করাবে সব ধরনের গানই করা উচিত, একটা শিল্পী তো শুধু জায়গা করে গান করবে, সুরের মানে প্রেমের গান গাইবে বা বিভিন্ন রকম সাবজেক্টে গান গাইবে, সব ধরনের গানও করতেছে, বিরহের গান করতেছে, বিচ্ছেদি গান করতেছে, ভালোবাসা গান। বাবা তুমি আমার মেয়েটাকে এখনের মতো তুমি আমি তোমাকে ছেড়ে যাচ্ছি আজকে থেকে, এবং মেয়েটাকে এভাবে আমি তোমাকে এখন মানে মুসলে কাজে দেওয়ার মতো উনি বললেন যে আমি তোমাকে এখন ইয়ে করলাম, মানে বলছি আজকে থেকে আমি মা হতো, আমি কথা দিচ্ছি আমার তুমি কোনোদিন এই ধরনের গান গাইবে। তারপর থেকে আমার মায়ের নিষেধ ছিল এবং অনেকে জানতো যে তখন আমার হাসবেন্ডের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছিল,
পরবর্তীতে অনেক যুদ্ধ পার হচ্ছিলাম, আমি এই বাসায় একদিন কখনো কখনো আমি শো থেকে যখন আসি প্রোগ্রাম থেকে আমাকে বাইক নিয়ে আমাকে ফলো করা হয়। আমাকে শান্তিনগরে যে মোড়টা, যে মোড়টা, ওই মোড়টায় আমি গণসমাবেশে গান করে আমি ওই পয়লা বৈশাখের দিন, আমার খেয়াল নেই এটা কয়েক বছর আগে, তখন খুব গরম, যে জেলমেনিদের সব জায়গায় বাঁচতেছে। আমার বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই নাসিম ভাই আছেন, নাসিম ভাই আমাকে কল দিয়েছিল, স্যার জেলমেনিদের গানটা তো করতে হবে, তুই স্টেজে আসিস। আমাকে বাবু ভাইয়া কল দিয়েছেন, আমি কিন্তু অনেকে কল আসতেছে আমার কাছে। গীতিকার কাজী মাসুদ আল্লাহ সাহু, উনি আমাদের শ্রদ্ধেয় গীতিকার, তো সুরকার, উনি আমাকে কল দিয়েছেন যে আমার তো ওই স্টেজে আসতে হবে, গাইতে হবে। কিন্তু আমি ওই স্টেজে ভয়ে ভয়ে আমার কাছে দোয়া নিয়ে, মা যা আছে তোমাদের আমি যাই দেখি, আমি তো অনেকগুলো মিস করছি, অনেক জায়গাগুলো যেতে পারিনি। হয়তো সবারই ধারণা যে দেশটা স্বাধীন হবে না, কখনো হবে না, এই স্বৈরাচারীর হাতে আমাদের বন্দী থাকতে হবে, ডিউটি থাকতে হবে। কিন্তু ওই ভেতরে কোনো আশা ছাড়া নিরাশ হয়ে মনের জোরে যে আমি তো আমার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি তো কিছু একটা করতে পেরেছি, কিছু একটা। এই গান উনি জেলখানায় থাকলেও আমার মনে হয় ওনার দরবারে বলছি, উনি যদি জেলখানায় থাকে আমার মনে হয় এই গান ওনার কান পর্যন্ত চলে গেছে। আমার মনে হয় এই গান আমাদের দেশের তারেক রহমানের গান পর্যন্ত চলে গেছে। আমার মনে হয় এটা সারা বিশ্বে, যখন প্রবাস থেকে আমার কাছে কল এসেছে, বিভিন্ন মানুষের সাথে আবেগ জানিয়েছে, আপু আপনি আমাদেরকে অনেক সাহসী একটা গান করে সাহস দেখানো দেখিয়েছেন, তখন আমার কাছে খুব আনন্দ লাগতো। সেই আনন্দ থেকে আমি সেই স্টেজে যাই। স্টেজ থেকে আসার পরও আমাকে প্রায় 8-10টা বাইক আমার পেছনে, একটা বাইক আলাদা করে আমি দ্রুত যাওয়ার জন্য, যে পয়লা বৈশাখ, সে তো আমার গুলশানে একটা প্রোগ্রাম ছিল, আরেকটা প্রোগ্রাম ছিল কোথায় যেন, আর একটা মোট 3টা প্রোগ্রাম আমি তৈরি করেছিল। প্রথমে আমি পল্টনেরটা বিকালের দিকে পড়ে গেলাম, সকালে বললাম গুলশানে, পল্টনেরটা বললাম বিকালে। তো ওটা যখন আমি গাইলাম, গাওয়ার পরে আমি যাচ্ছি, ভয় ভয় বাবু ভাই কিন্তু লোক আমাকে তাড়াতাড়ি করে তাড়িয়ে দিল, মানে বের করে দিলে এভাবে যে তুই দ্রুত ইয়ের নিচের থেকে চলে যা, পালাই যাওয়ার মতো। হ্যাঁ, মানে কি বলে ওটা, স্টেজের চারিদিকে যে ইয়েটা থাকে পেছনে গ্রিন রুম থেকে, বলে তুই দ্রুত গানটা গাওয়া পর 1 সেকেন্ড দেরি করে। সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন গানটা গাই, অনেকে জানে না এই শিল্পীটাকে। আজকে তো আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বা বিশ্বে সবাই জানবে যে এই গানের কণ্ঠযোদ্ধা। আমি যে কণ্ঠযোদ্ধা দাবি করি, কেন দাবি করি? আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছি 6 বছর আগে, আর একটা যুদ্ধ চাই। তো এখন আমাকে এই গানটার জন্য তো আমি যখন ওখান থেকে আসতেছি, আসার পরে তখন ওই বাইকটা আমাকে আড়া করে দিয়ে আমাকে ওখানে ফেলে দিল, যে তোমাকে ওই পার হওয়া তো ওই সময় করতে হচ্ছে 3টার শো, আর যদি আমি হ্যান্ডেল করতে চাই তাহলে আমাকে সময় বাঁচানোর জন্য আমি ওই সময় পাকাতে, তখন আমাকে ওই আড়া করে এভাবে করে বাইকটা আড়া করে দিল। আমি চটকে পড়ে গেলাম, আমার হাতে এখন পর্যন্ত দাগ আছে, কাটা ছেঁড়ার দাগ। আমার এখানে প্লাস্টিক সার্জারি করা, আমার এই যে এখানে হাঁটিতে প্লাস্টিক সার্জারি করা, এই অবস্থা পড়ে আছি, এবং ছিটকে নিয়ে আমাকে আমার বাসায় যেতে হবে। তো আমার কথা সেখানে নয়, আমার মূল কথাটাই আসি, সেটা হচ্ছে তারপরে তো আমি যেহেতু এতদিনের একটা যোদ্ধা, আমি 6টা বছর ধরে বাসা বদলেছি, আমার হাজব্যান্ডের সাথে আমার একটু পারিবারিকভাবে একটু আমার সমস্যা ছিল, তো সেটা আমি সেই পর্যায়ে আমি করছি। আমি যেটা করবো সত্যটাই করবো, আর জানি এখানে আমি অনেক বড় কার্ড হবে, বাইরে হবে, আমি বলছি আসলে অনেক কিছু তো